ভারতের এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াডটা এখনো হয়তো ঘোষণা করা হয়নি ঠিকই, কিন্তু আশা করা হচ্ছে আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই ওই অজিত আগারকরের নেতৃত্বাধীন সিলেকশন প্যানেল ওই 15 কিংবা 16 জনের চূড়ান্ত স্কোয়াডটা দিয়ে দেবে। তো প্রথম উইকেট কিপার ব্যাটার হিসেবে সঞ্জু স্যামসন যে ডেফিনেটলি থাকছেনই, সেটা তো নিশ্চিতভাবেই বলা যায়। কিন্তু সেকেন্ড উইকেট কিপার ব্যাটার বা ব্যাকআপ উইকেট কিপার ব্যাটার হিসেবে কে থাকবেন, এই জায়গায় কিন্তু দুইটা নাম উঠে আসছে, যেটা আমি এর আগের একটা কন্টেন্টেও আপনাদেরকে বলেছিলাম। ওই ধ্রুব জুরেল আর জিতেশ শর্মাই এই জায়গায় আলটিমেটলি লড়াই করবে ওই ব্যাকআপ উইকেট কিপার ব্যাটার হিসেবে এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াডে নিজেদের জায়গাটা করে নেওয়ার জন্য। তো এই দুজনের মধ্যে আলটিমেটলি কাকে রাখা উচিত ওই কন্ডিশন বিবেচনায়, চলুন সেটা নিয়ে আজকের এই ভিডিওয়ে ডিসকাস করা যাক। আমি যদি এই দুই ব্যাটারের একটু পারফরমেন্সের তুলনা করার চেষ্টা করি, তাহলে ভারতীয় দলের জার্সি গায়ে ধ্রুব জুরেলের ডেবিউ হয়েছিল টি20তে ওই গত বছর ভারতের টি20 বিশ্বকাপ জয়ের পরে ওই জিম্বাবুয়ে সফরে। এখনও পর্যন্ত তিনি টিম ইন্ডিয়া জার্সি গায়ে 4খানা আন্তর্জাতিক টি20 ম্যাচ খেলেছেন। আমার মনে আছে 4টের মধ্যে তিনি 2টা ম্যাচে খুব ভালো অপরচুনিটি পেয়েছিলেন, ভালো একটা ইনিংস খেলে বা কার্যকর কোনো ইনিংস খেলে টিমকে ভালো পজিশনে রেখে আসার, কিন্তু সেই সুযোগ দুটো পেয়েও একেবারেই কাজে লাগাতে পারেননি ধ্রুব জুরেল। তো 4 ম্যাচ খেললেও তিনি মাত্র 12 রান করতে পেরেছেন, যেটা একেবারেই আপ টু দ্য মার্ক পারফরমেন্স নয়। আর সুযোগ পেয়েও যখন তিনি কাজে লাগাতে পারেননি, সেটা তো এক প্রকার ধ্রুব জুরেলের ব্যর্থতাই বলা চলে। অপরদিকে জিতেশ শর্মা, তিনি ভারতীয় দলের জার্সি গায়ে শেষ টি20 ম্যাচ খেলেছিলেন গত বছর আফগানিস্তানের এগেনস্টে ওই শুরুর দিকে, ভারতের টি20 বিশ্বকাপ জয়েরও আগে তিনি শেষ টি20 আন্তর্জাতিক ম্যাচটা খেলেছিলেন। আমার মনে আছে ওই পার্টিকুলার সিরিজটায় তিনি 35 রানের বেশ একটা ভালো ইনিংস খেলেছিলেন, শেষের দিকের ওই ফিনিশিংয়ের রোলটায় তিনি বেশ ভালো মতো নিজেকে মানিয়ে নিয়েছিলেন। তারপর জিতেশ শর্মাকে কিছুটা অভাগাই বলতে হবে, তিনি ভারতের টি20 বিশ্বকাপ জয়ের পরে ভারত যে ব্যাক টু ব্যাক কয়েকটা টি20 সিরিজ খেলেছিল, সেখানে তিনি 2টা সিরিজে কিন্তু অ্যাভেলেবেল ছিলেন, মূল স্কোয়াডেও ছিলেন ওই বাংলাদেশের এগেনস্টের সিরিজে, আর তার ঠিক পরে ওই সাউথ আফ্রিকা ট্যুরে যে গেছিল ভারত 4টা টি20 খেলার জন্য, ওই সিরিজটাতেও তিনি দলে ছিলেন, কিন্তু এই 2টা সিরিজে তিনি একটা ম্যাচও খেলার সুযোগ পাননি। আর তারপর ইংল্যান্ডের এগেনস্টে ওই টি20 সিরিজটা, যেটা ভারত ঘরের মাঠে খেললো, সেখানে তাকে না খেলিয়ে এক প্রকার বাদ দিয়ে দেওয়া হয়েছিল। বলতে হবে এক প্রকার ওটা আনফেয়ারই হয়েছিল ওই জিতেশ শর্মার সঙ্গে। কিন্তু তারপরে যাই হোক, জিতেশ শর্মা এই আইপিএলে আবারও ভালো পারফর্ম করে নিজের ওই জাতীয় দলের প্রত্যাবর্তনের বার্তাটা আবার বেশ ভালো মতোই দিয়ে রেখেছেন। এইবারের আইপিএলটা তার জন্য একেবারে স্বপ্নের মতো কেটেছিল বলা চলে, তার জীবনের সেরা আইপিএল ছিল, ব্যাট হাতে 250-এর উপর রানও করেছেন, হাই স্ট্রাইক রেট মেনটেন করে 176+ তার স্ট্রাইক রেট ছিল, মাল্টিপল নাম্বার অফ ম্যাচ উইনিং ইনিংস তিনি খেলেছেন। লখনৌ সুপার জায়ান্টসের এগেনস্ট ওই আরসিবিকে ওই ম্যাচটা তো প্রায় একার হাতেই জিতিয়ে দিয়েছিলেন। ওই ম্যাচটা না জিততে পারলে আরসিবি কিন্তু ওই প্রথম 2 থেকে কিন্তু তারা শেষ করতে পারতো না, তাহলে তাদেরকে কিন্তু ওই এলিমিনেটরে খেলতে হতো। আর যে জায়গায় ওই জিতেশ শর্মা ওই রকম একটা অবিশ্বাস্য ইনিংস খেলে প্রায় একার হাতেই আরসিবিকে ম্যাচটা জিতিয়ে দিয়েছিলেন। আর শুধু ওই একটা ম্যাচেই নয়, এছাড়া আরও অসংখ্য ম্যাচে কিন্তু ওই শেষের দিকে গিয়ে ফিনিশিংয়ের রোলে খুব ভালো মতো রোল ওই জায়গায় প্লে করেছিলেন জিতেশ শর্মা এইবারের আইপিএলে। সেই কারণেই ওই আইপিএলের পারফরমেন্সটার উপর বেস করেই তিনি কিন্তু আবারও জাতীয় দলের আলোচনায় উঠে এসেছেন। অপরদিকে ধ্রুব জুরেলের এইবারের আইপিএলটা তার অন্যান্য সববারের তুলনায় সেরা গেছিল বলবো, রান সংখ্যা নিরিখে বা তার স্ট্রাইক রেটের দিক থেকে বলুন, সব দিক থেকেই তার সেরা গেছিল, কিন্তু তিনি রান করলেও ওই দলকে শেষের দিকে গিয়ে ম্যাচগুলো জেতাতে পারেননি। ফিনিশিংয়ের যে রোলটায় জিতেশ শর্মা এই সিজনে একেবারেই সফল হয়েছিলেন, কিন্তু ওই পার্টিকুলার রোলেই ধ্রুব জুরেলও এক প্রকার ছিলেন, কিন্তু সেই জায়গায় ধ্রুব জুরেল কিন্তু ওই রাজস্থান রয়্যালসকে বেশিরভাগ ম্যাচ কিন্তু জিতিয়ে আসতে পারেননি। দেখা গেছে একদম শেষের দিকে গিয়ে ওই আন্ডার প্রেশারে তিনি ভুল শট খেলতে গিয়ে আউট হয়ে গেছিলেন। আর যেখানে ধ্রুব জুরেল কিন্তু এই জায়গায় আমি বলবো এক প্রকার জিতেশ শর্মার থেকে বেশ কিছুটা পিছিয়েই রয়েছেন। পরিসংখ্যানের দিক থেকে হয়তো ধ্রুব জুরেল জিতেশ শর্মার থেকে কিছুটা হলেও এগিয়ে থাকবে, কিন্তু আপনি যদি ওভারঅল পারফরমেন্সের ইম্প্যাক্টের জাজ করে দেখেন, তাহলে সেক্ষেত্রে জিতেশ শর্মা ধ্রুব জুরেলের থেকে বেশ অনেকটাই এগিয়ে থাকবে। তার শেষের দিকের ওই ব্যাট হাতে যে কন্ট্রিবিউশনগুলো তিনি করেছিলেন, সেটা কিন্তু তার দলকে আরসিবিকে ম্যাচ জিততে বা আর কি ওই ওভারঅল আইপিএলের শিরোপা জিততে অনেক বেশি সাহায্য করেছিল। আর এছাড়া এইবারের আইপিএলের পর ওই বিদর্ভ প্রো টি20 লিগেও জিতেশ শর্মা একটা টিমকে নেতৃত্ব দিয়েছিলেন, শুধু নেতৃত্বই দেননি, ব্যাট হাতে চমৎকার পারফরমেন্স করে তিনি কিন্তু তার টিমকে চ্যাম্পিয়নও করেছেন। তো সব কিছু মিলিয়ে জিতেশ শর্মা বেশ ভালো ছন্দে স্বপ্নের ফর্মে রয়েছেন বলা চলে। তো সেই কারণেই জিতেশ শর্মার নামটা এই এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াডে থাকার জন্য আবার প্রবলভাবে উঠে এসছে। আর এছাড়া ধ্রুব জুরেলের উইকেট কিপিং নিয়েও কিন্তু সাম্প্রতিক সময় যথেষ্ট প্রশ্ন উঠেছে, পার্টিকুলারলি ওই ইংল্যান্ড সফরে যে ম্যাচগুলোয় ঋষভ পান্ত অ্যাভেলেবেল ছিলেন না উইকেট কিপিং করার জন্য, সেখানে তো ধ্রুব জুরেল ডেফিনেটলি তিনি সাবস্টিটিউট কিপার হিসেবে ওই জায়গায় উইকেট রক্ষার দায়িত্বটা সামলেছিলেন। তো সেখানে কিন্তু তার উইকেট কিপিং নিয়ে যথেষ্ট প্রশ্নচিহ্ন উঠেছিল, তার বেসিক নিয়ে তার টেকনিক নিয়ে কিন্তু অনেক গলদ বা অনেক সমালোচনার শিকার তিনি হয়েছিলেন। তো উইকেট কিপিংয়ের দিক থেকে বলুন বা ব্যাট হাতে কার্যকর ইনিংস খেলার দিক থেকে বলুন বা ওই ইনিংসের শেষের দিকে গিয়ে ওই ফিনিশিং রোল প্লে করার কথা বলুন, জিতেশ শর্মা যে সাম্প্রতিক সময় ধ্রুব জুরেলের থেকে এই সব কটা ডিপার্টমেন্টেই বেশ অনেকটাই এগিয়ে রয়েছে, সেরকমটা কিন্তু বলাই যায়। তো সেই কারণেই আমি এবারের ভারতের এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াডে ওই ব্যাকআপ উইকেট কিপার ব্যাটার হিসেবে জিতেশ শর্মাকেই দেখতে চাই ওভার ধ্রুব জুরেল।
একমত হবেন আমার সাথে, নাকি আপনারা আবার মনে করেন ধ্রুব জুরেলের এই জায়গায় চান্স পাওয়ার সম্ভাবনা জিতেশ শর্মার থেকে কিছুটা হলেও বেশি? কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন।